আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ চ্যানেল এস সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শহীদুল ইসলাম সাগর। আর শুরুতেই যথারীতি সংবাদ শিরোনাম। একক কোনো পক্ষ নয়, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় রাখবে ব্রিটেন, বলেন প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। বাংলাদেশে ভ্রমণ সতর্কতা হালনাগাদ করেছে ব্রিটেন, পার্বত্য জেলা ভ্রমণে সতর্কতা অবলম্বনের পরামর্শ। দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করলেন প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল। এবং ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদ জানাল পররাষ্ট্র মন্ত্রণালয়। শুরুতেই বিলেত প্রসঙ্গ। প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বলেছেন, ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন কিংবা যুক্তরাষ্ট্রের সাথে একঘেয়ে সম্পর্ক করবে না। নিজেদের স্বার্থে উভয়ের সাথে সম্পর্ক সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করলেন তিনি। দীর্ঘদিন ধরে বলা হচ্ছিল, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে বাণিজ্যিক যুদ্ধ ঘোষণা করতে পারে। ফলে বৈশ্বিক চাপে পড়ে ব্রিটেন যে কোনো এক পক্ষের সাথে সম্পর্ক উন্নয়ন করতে পারে। এমন সম্ভাবনা নাকচ করে দিয়ে কিয়ার স্টারমার বললেন, দুপক্ষের সাথে ব্রিটেনের সম্পর্ক পুরনো, সে সম্পর্কে কোনোভাবে চির ধরবে না। So I want to be clear at the outset, against the backdrop of these dangerous times, the idea that we must choose between our allies, that somehow we're with either America or Europe, is plain wrong. I reject it utterly. Attlee did not choose between allies. Churchill did not choose. The national interest demands that we work with both. Our relationship with the United States has been the cornerstone of our security and our prosperity for over a century. And we will never turn away from that. We call it the special relationship for a reason. It's written not in some dry, dusty treaty. বার্মিংহামে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার আলিমুজ্জামানের কারণেই ঐতিহাসিক স্মল হিথ পার্কে শহীদ মিনার বাস্তবায়ন প্রকল্প বাতিল হয়েছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া কমিউনিটির বিভিন্ন জনের সাথে অসৌজন্যমূলক আচরণ করার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। তবে সহকারী হাই কমিশনার তার বিরুদ্ধে আনিত এই অভিযোগ অস্বীকার করেছেন। উত্থাপিত অভিযোগ নিয়ে আমাদের সহকর্মী মোহাম্মদ আতিকুর রহমানের 2 পর্বের প্রতিবেদনে আজ দেখুন শেষ পর্ব। বার্মিংহামে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনারের অনিয়ম নিয়ে চ্যানেল এসে প্রথম পর্বের সংবাদ প্রচারিত হওয়ার পর কমিউনিটিতে ব্যাপক সাড়া পড়েছে। কমিউনিটির বিভিন্ন স্তর থেকে আসতে শুরু করেছে আরো নানা অভিযোগ। আলিমুজ্জামান বার্মিংহামে দায়িত্বে আসার পর থেকেই দলীয় আনুগত্য প্রদর্শন করে গেলেও বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে তিনি ভারতে ডেপুটি হাইকমিশনার হিসেবে পদোন্নতি পাওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন কেউ কেউ। এদিকে দলীয় একটি গোষ্ঠীকে প্রাধান্য দিতে গিয়ে কমিউনিটির বহু আকাঙ্ক্ষিত স্মলিত পার্কে শহীদ মিনার প্রজেক্ট বাতিল হয়, যার মূলে ছিলেন সহকারী হাই কমিশনার। এমনটাই বলছেন শহীদ মিনার প্রজেক্টের উদ্যোক্তারা। উনি শুধু একটা বিশেষ দলের একটা বিশেষ গোষ্ঠীকে নিয়ে হাই কমিশনের কার্যক্রম পরিচালনা করছেন। কমিউনিটির বিভিন্ন জন কথা বলার চেষ্টা করলে উনি তাদের সাথে চরমভাবে দুর্ব্যবহার করেন। কমিউনিটির স্বপ্ন একটা স্থায়ী শহীদ মিনারে একটা প্রজেক্ট ছিল, অর্বাচীনতা ও দায়িত্বহীনতার কারণে এই শহীদ মিনারের প্রকল্প বাতিল হয়। আমি খেলাফমুদ্দেশের ইউকে শাখার সেক্রেটারি, কিন্তু বিগত দিনে আমরা হাই কমিশনের পক্ষ থেকে কোনো ধরনের কোনো আমন্ত্রণ, দাওয়াত, কোনো যোগাযোগ আমরা পাইনি। আমরা লক্ষ্য করেছি তারা দলীয় এজেন্ডা বাস্তবায়ন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের কর্মসূচি বাস্তবায়ন এবং আওয়ামী লীগের অফিস হিসেবে তারা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে। জুলাই আগস্ট বিপ্লবের আগে তিনি ফ্যাসিবাদের পক্ষে শক্তভাবে অবস্থান নিয়েছিলেন, নিজেকে ছাত্রলীগ নেতা দাবি করতেন। তারপরেও তিনি পদোন্নতি পেয়ে পুরস্কৃত হয়েছেন। এদিকে যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা ডক্টর মিসবাহুর রহমান আলিমুজ্জামানের উপর আনিত অভিযোগগুলো অনেকটা সত্য বলে জানিয়েছেন। তিনি এ ব্যাপারে তার সাথে কথাও বলেছেন বলে এ প্রতিবেদককে জানান। এই অভিযোগটা আমরা অনেকে শুনেছি আগে, তখন ওনাকে আমি বলেছি যে দেখুন,
হাই কমিশন হচ্ছে বা আপনি যে হচ্ছে রাষ্ট্রের প্রতিনিধি, এখানে কমিউনিটির প্রতিনিধি, সেই হিসেবে আপনাকে সবাইকে দাওয়াত করা উচিত। ওনার হয়তো বা কোনো ব্যর্থতা আছে যে উনি ওনাদেরকে ম্যানেজ করতে পারেন না। এটা আওয়ামী লীগের অফিসিয়াল, এটা আমি মনে করি না, অবশ্যই মনে করি না। কারণ হচ্ছে এটা তো অফিসিয়াল আওয়ামী লীগ অফিস হতে পারে না কখন। 90% কাজ এগিয়ে গিয়েছিল শহীদ মিনার এবং একটা স্তম্ভ করার ক্ষেত্রে, এবং বার্মিংহাম সিটি কাউন্সিলও পারমিশন দিয়ে দিয়েছিল। কিন্তু উনি যখন আসলেন, আলিমুজ্জামান সাহেব এসএসসি হাই কমিশন আসার পরে এই মানে শহীদ মিনার যে কাজের যে অগ্রগতিটা স্থবির হয়ে গেল কোনো একটা কারণে। তবে এসব অভিযোগের প্রেক্ষিতে সহকারী হাইকমিশনার চ্যানেল এসকে জানান, এর দায়ভার শুধু তার একার না, সবাইকে মিলেই এসবের দায় নিতে হবে। আপনি যে কথাটা বলেছেন সেটা দুই ভাবে দেখা দরকার। কোভিড পরবর্তী যে প্রেক্ষাপটে, সেখানে আমি অন্তত এটা বলতে পারি, আমরা দাওয়াত দিয়েছি ব্যালেন্স। আমি যখন 26শে মার্চের প্রোগ্রাম করি, আমার প্রিডেসেসর যে তালিকা রেখে গেছেন, আমি নতুন করে নিশ্চয়ই চাকা আবিষ্কার করি নাই, আমি সেই তালিকা ধরে কাজ করেছি। এখন পর্যন্ত আপনি যে কথাগুলো বললেন, সেই কথাগুলোর মধ্যে আমি কিন্তু সত্যতা পাচ্ছি না। কোনো একক মানুষের উপরে এই দায়ভার চাপায় দেওয়া যাবে না। এই দায়ভার সবাই মিলে কালেকটিভলি গ্রহণ করতে হবে। যদি সবকিছু ঠিকঠাক থাকে, আমার কলিগ আসবেন এখানে, তার নাম শেলি সালেহিন, মিস্টার শেলি সালেহিন, আমার ব্যাচমেট। আচ্ছা। খুবই ভদ্র এবং খুবই গোছানো মানুষ। উনি চেন্নাইতে আপনার ডেপুটি হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এখন সরকার আমাদের দুইজনের মধ্যে একটা সোয়াপ করেছে। বার্মিংহাম থেকে মোহাম্মদ আতিকুর রহমান, চ্যানেল এস নিউজ। মাদক পাচার চক্রের 4 সদস্যকে জেল দণ্ড দিয়েছেন ওল্ড বেইলি কোর্ট। চক্রটি কলম্বিয়া থেকে কলার চালানের সাথে প্রায় 200 মিলিয়ন পাউন্ডের কোকেন আনতে গিয়ে ধরা পড়ে 2021 সালে। এটিকে ব্রিটেনের এই যাবৎকালের সবচেয়ে বড় মাদক পাচার চক্র বলে অভিহিত করেছেন আদালত। পুলিশ উত্তর লন্ডনের একটি ওয়্যারহাউসে অভিযান চালিয়ে কোকেনের বড় চালানটি আটক করে। গ্রেফতার করা হয় মাদক চোরাচালান চক্রের সদস্য পেটকো জুটেভ, গার্গি ডিকু, ব্রুনো কুসি, এরিক মুসি এবং উলসি এবেজাকে। দীর্ঘ শুনানি শেষে কুচিকে 21 বছর, ডিকুকে 18 বছর, জুটেভকে 27 বছর এবং মুসিকে 26 বছর এবং এবেজাকে 17 বছরের কারাদণ্ড দিয়েছেন ওল্ড বেইলি কোর্ট। They've invested, they've played the long game. As you said, they've hidden themselves in clear sight really by acquiring a company and legitimising it to then utilise it to provide the cover. The UK is the largest consumer in Europe of bananas. People from Eastern Europe, Bulgaria, Albania coming together, planning to bring it in bananas into the UK, set it all up and basically take advantage of us and impact on our communities, but make massive profit for them and take it back to Bulgaria and Albania. বাংলাদেশে ভ্রমণ সতর্কতা হালনাগাদ করেছে ব্রিটেন। ঢাকায় ব্রিটিশ হাইকমিশন মঙ্গলবার হালনাগাদ করায় সতর্ক বার্তায় জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশের কিছু অংশে ভ্রমণ না করতে বলেছে। 3 পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবনের প্রত্যন্ত এলাকায় সহিংসতা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া যাচ্ছে বলে হালনাগাদ করা সতর্ক বার্তায় উল্লেখ করা হয়েছে। সেখানে জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণে বিরত থাকতে বলা হয়েছে। এই সতর্কবার্তা দেওয়ার কারণ উল্লেখ করে বলা হয়েছে, বিশ্বজুড়ে ব্রিটিশ নাগরিকদের উপর সন্ত্রাসী হামলার ঝুঁকি রয়েছে। ব্রিটিশ নাগরিকদের সব সময় চারপাশ সম্পর্কে সজাগ থাকতে বলা হয়েছে। বিদেশে কিভাবে নিরাপদ থাকতে হয় এবং সন্ত্রাসী হামলার সময় কি করতে হবে সে বিষয়ে ব্রিটেনের কাউন্টার টেররিজম ওয়েবসাইট থেকে জেনে নিতে পরামর্শ দেওয়া হয়েছে। প্রসঙ্গ আন্তর্জাতিক। দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করেছেন প্রেসিডেন্ট ইয়ন সুক ইউল। টিভিতে জাতির উদ্দেশ্যে দেয়া আকস্মিক এক ভাষণে এই ঘোষণা দেন তিনি। উত্তর কোরিয়ার কমিউনিস্ট বাহিনীর হাত থেকে দক্ষিণ কোরিয়ার সুরক্ষায় এবং রাষ্ট্রবিরোধী নানা শক্তিকে নির্মূল করতে এই পদক্ষেপ নেওয়া জরুরি বলে জানিয়েছেন ইয়ন সুক ইউল। ইউনের পিপল পাওয়ার পার্টি এবং প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির মধ্যে আগামী বছরের বাজেট বিল নিয়ে মতবিরোধের মধ্যে এমন পদক্ষেপের ঘোষণা এলো। সামরিক আইনের আশ্রয় নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ইয়োল। তবে সামরিক আইনের আওতায় কী পদক্ষেপ নেওয়া হবে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করেননি তিনি। ইয়ন সুক ইয়োল 2022 সাল থেকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পদে আছেন। পিপল পাওয়ার পার্টি তার রাজনৈতিক দল। দক্ষিণ কোরিয়ার নির্বাচনে প্রতিপক্ষ প্রার্থী
লিজো মায়ংকে খুব কম ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছিলেন মিস্টার ইয়ল। In a surprise late-night address, President Yoon Suk-yeol declared ফিলিস্তিনের ছিটমহল গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় মঙ্গলবার অন্তত 12 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের অধিকাংশই নিহত হয়েছে গাজার উত্তর প্রান্তের বেইত লাহিয়া শহরে। এর মধ্যে ইসরায়েলি বাহিনী গাজার দক্ষিণাঞ্চল এলাকা ছাড়ার নতুন আদেশ ঘোষণা করেছে। গাজার চিকিৎসা কর্মীরা জানিয়েছেন, বেইত লাহিয়ায় ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলায় 8 জন নিহত হয়। অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী গাজার যে 2টি শহরে সামরিক অভিযান চালাচ্ছে, বেইত লাহিয়া তার একটি। অপর 4 জন নিহত হয়েছে গাজা শহরের বিভিন্ন এলাকায়। ইসরায়েলি সেনাবাহিনী গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনুস শহরের উত্তরাংশের এলাকাগুলোর বাসিন্দাদের ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। ওই এলাকা থেকে ফিলিস্তিনের যোদ্ধারা রকেট ছুড়েছে বলে অভিযোগ তাদের। এই আদেশ পাওয়ার পরপরই ভোরের আগেই বাসিন্দাদের এলাকা ছাড়ার ঢল নামে তাদের অধিকাংশই পশ্চিম মুখে রওনা হয়েছেন বলে রয়টার্স জানিয়েছে। প্রসঙ্গ বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে ঘটনা যাই ঘটুক, শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে ভারত কাজ করবে বলে জানিয়েছেন দেশটির হাই কমিশনার। বিস্তারিত রিপোর্টে। সোমবার আগরতলার ত্রিপুরায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা চালায় উগ্রবাদীরা। ভাঙচুর সহ বাংলাদেশের পতাকা ছিঁড়ে ফেলে তারা। পরে এ ঘটনায় দুঃখ প্রকাশ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদ জানাতে মঙ্গলবার বিকালে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এম রিয়াজ হামিদুল্লাহ বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানান। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, বাংলাদেশ করণীয় সব পদক্ষেপ নেবে। না ওখানে বলে যাবো না, বিষয়টা হচ্ছে যে ওনাকে জিজ্ঞেস করেন, উনি বলুক যে ওনারা বলুন, আর আমাদের যেটুকু করতে আমরা করবো, আপনারা দেখতে পাবেন যে আমরা। পরে ভারতীয় হাইকমিশনার সাংবাদিকদের জানান, দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত থাকবে। একটা ইস্যুতে বসে না থেকে গঠনমূলক সম্পর্ক এগিয়ে নিতে কাজ করছে দুদেশ। আমাদের মধ্যে সম্পর্ক এত বিস্তৃত যে কোনো নির্দিষ্ট ইস্যুতে সম্পর্ক সীমাবদ্ধ থাকতে পারে না। দুদেশের জনগণের পারস্পরিক নিরাপত্তা, শান্তি ও উন্নয়নের আকাঙ্ক্ষা পূরণ করতে ভারত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করতে চায়। সহযোগিতামূলক সম্পর্ক থেকে দুদেশে লাভবান হচ্ছে। আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকবে। আমাদের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা আছে। ভবিষ্যৎ সুবিধা লাভের জন্য এই নির্ভরশীলতা আমরা বাড়াতে চাই। আমরা গঠনমূলক সম্পর্ক চাই। এদিকে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিরাপত্তাজনিত অবস্থার প্রেক্ষাপটে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভিসা ও কনসুলার সেবা কার্যক্রম বন্ধ থাকবে। এদিকে ভারতে বাংলাদেশের কূটনৈতিক মিশনের কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তায় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সহায়তা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে উগ্রবাদীদের হামলার প্রতিবাদে মঙ্গলবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় থেকে মিছিল বের করে বিএনপি। মিছিলটি নয়াপল্টন ও নাইটিঙ্গেল সহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এই সময় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার নিন্দা জানিয়ে নানা স্লোগান দেওয়া হয়। এর আগে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভারত বাংলাদেশ হাই কমিশন নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। বাংলাদেশ মিশনের কর্মকর্তা কর্মচারীর নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি বলেন, পশ্চাৎপদ চিন্তাধারার লোকজন ভারত শাসন করছে। ছাত্র জনতার আন্দোলন নিয়েও সেখানকার মিডিয়া কুৎসা রটাচ্ছে। শেখ হাসিনার পতনের পর তারা বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। তিনি বলেন, বাংলাদেশের জনগণ কি চায় তা গুরুত্ব না দিয়ে আগ্রাসনের পথে হাঁটতে চায় ভারত। আপনারা দেখছেন চ্যানেলের সংবাদ। যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে। বিরতির পর থাকছে অন্যান্য সংবাদ। আমাদের সঙ্গে থাকুন।